উজান, তুমি কি করছো? ওকে আটকাচ্ছ কেন? ওদিকে পুষ্প ওদের এই ন্যাকামো তোয়াক্কা না করে নিজের কাজে হাঁটা ধরলো। উজান পুষ্পের পেছন ধরতে গেলে শিলা পেছন থেকে তার হাতটা শক্ত করে ধরে বলল, আমি ওই মেয়েটার পেছনে তোমাকে যেতে দেব না উজান। তুমি আমার সাথে থাকবে, শুধু আমার সাথে। ওইদিকে রায়হান উজানের অপেক্ষা না করে পুষ্পের পেছন পেছন চলে গেল। তার বস শিলা নামক জালে আটকে গেছে, তাই তাকেই এবার পুষ্পের পেছন ধরতে হবে, সেটা রায়হান বুঝে গেছে। উজান তাকিয়ে দেখলো পুষ্প মুহূর্তে যেন ভিড়ের মধ্যে হারিয়ে গেল। মনে মনে বলল, পুষ্প কি এখানে শপিং করতে এসেছে নাকি অন্য কোনো কাজে? এসব ভেবে আবারও এগিয়ে যেতে চাইলো, আর তখনই আবার শিলার হাতে টান পেল। উজান এবার খুব বিরক্ত নিয়ে শিলার হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কি সমস্যা তোমার? মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কেন ওই মেয়েটার পিছু পিছু যাচ্ছ? ওই মেয়েটা আমার বউ, ক্লিয়ার? কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো। উজান যাওয়ার জন্য পা বাড়িয়েও আবার থেমে গেল। শিলার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, বেশ নাটক শিখেছো তাই না? তুমি যে এতটা নাটক করতে পারো আগে জানতাম না। এমন একটা ভাব দেখাচ্ছ যেন তুমি খুব অবুঝ। আমি যে বিয়ে করে নিয়েছি সেটাও বুঝতে পারছো না তুমি। আর তোমার ওই নষ্টামির কারণে আমি যে তোমাকে ছেড়ে দিয়েছি সেটাও বুঝতে পারছো না, তাই না? না, আমি কিচ্ছু বুঝতে চাই না। আমি শুধু তোমাকে চাই। তুমি আমাকে ভালোবাসো। আমি তো ক্ষমা চেয়েছি তোমার কাছে, তবু কেন তুমি এমন করছো? আর কার জন্যই বা করছো? ওই শ্যামলা মেয়েটার জন্য? তোমার পাশে কি ওকে মানায় কখনো? আমি কি তোমাকে দায়িত্ব দিয়েছি আমার পাশে কাকে মানাবে না মানাবে সেটা ঠিক করতে? আর যদি বলি ওর গায়ের রঙে আমার পছন্দ, হতে পারবে ওর মতো? হয়ে দেখাও, তারপর না হয় তোমাকে বিয়ে করে নেব। এ কথা বলে উজান চলে যেতে চাইলে শিলা আবারও বলল, কিন্তু আগে তো তুমি বলনি তোমার শ্যামলা মেয়ে পছন্দ। আবারও থেমে গেল উজান। শিলার সামনে গিয়ে শিলার হাতটা ধরে বলল, বুঝতে পারিনি ওই শ্যামলা গায়ের রঙে যা আছে তা এই ফর্সা টুকটুকে গায়ের রঙেও তা নেই। এই কথা বলে উজান শিলার হাত ছেড়ে দিয়ে চলে গেল। শিলা উজানের যাওয়ার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে বলল, এত সহজে আমি তোমাকে ছেড়ে দেবো না উজান চৌধুরী, তাও আবার ওই কালো মেয়েটার জন্য। পুষ্প ফোনে কথা বলতে বলতেই থার্ড ফ্লোরে উঠে গেল। মেয়েটা থার্ড ফ্লোরে রেস্টুরেন্টের ভেতরে বসে তার জন্য অপেক্ষা করছে। পুষ্পের পেছন পেছন রায়ানও থার্ড ফ্লোরে চলে এলো। পেছন পেছন ডাকতে ডাকতে বলল, ম্যাম, ম্যাম, প্লিজ শুনুন ম্যাম। ফোনে কথা বলার সময় এই আওয়াজটা তার পেছন থেকেই আসছিল। কিন্তু পুষ্প ভেবেছিল হয়তো লোকটা অন্য কাউকে ডাকছে, কিন্তু এবার লোকটা খুব নিকটে আসায় বুঝতে পারলো তাকেই ডেকেছে। পুষ্প পেছনে ফিরে ভ্রুকুচকে তাকিয়ে বলল, কাকে ডাকছেন আপনি? আপনাকে ম্যাম। কিন্তু কে আপনি? জি বস, ও সেটাই বলে। বস মানে উজান চৌধুরীর পিএ আমি। ও, তার জন্যই বসের মতো এমন তার ছেঁড়া কোথায় তার ছেঁড়া ম্যাম? মাথায়? জি বস, ও সেটাই বলে। কিন্তু আপনার বসেরও তো একই অবস্থা। এই কথা বলেই পুষ্প হাঁটা ধরলো। রায়হানও তার পাশেই হাঁটা ধরলো। রায়হান পুষ্পের সাথে সাথে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বলল, জি, সেটা স্বাভাবিক। উজান চৌধুরী আমার বস, তাই ওনার কাছে আমার মাথার তার ছেঁড়া মনে হয়। আর যেহেতু ওনার বস আপনি, তাই আপনার কাছেও মনে হওয়া অস্বাভাবিক কিছু নয়। আপনি কি বলছেন আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু আপনি আমাকে ম্যাম বলে কেন ডাকছেন? কারণ আপনি বসের ওয়াইফ, আপনাকে তো ম্যাম বলেই ডাকবো। কিন্তু আপনার বসের তো অনেকগুলো ওয়াইফ, কয়জনকে ম্যাম বলে ডাকবেন? রায়হান বোকা বোকা চেহারা করে বলল, কিন্তু আমার বসের তো একটাই ওয়াইফ, সেটা আপনি। হ্যাঁ, দুর্ভাগ্যক্রমে আমি হয়তো লিগ্যাল, কিন্তু আনলিগেলও তো আছে অনেকে। আমি তাদের কথা বলছি। রায়হান মাথা নুইয়ে লাজুক হেসে বলল, আসলে কি হয়েছে ম্যাম, ওই শিলা ম্যাম আছে না, কে শিলা? ওই যে ওই ম্যামটা। ও হ্যাঁ, আপনার বসের ফিউচার ওয়াইফ। জি বস, শিলা ম্যামকে কথা দিয়েছেন উনি যখন দ্বিতীয় বিয়ে করবেন তখন শিলা ম্যামকেই করবেন। এ কথা বলে রায়হান জিহ্বায় কামড় দিয়ে আস্তে করে বলল, এই যা কথাটা বলে কি, এই যা কথাটা বলে কি ভুল করে ফেললাম? যেহেতু পুষ্প রায়হানের পাশেই হাঁটছিল, তাই পুষ্প রায়হানের আস্তে বলা কথাটা ও শুনে ফেলল। পুষ্প বলল, না, ভুল করেননি, ঠিকই করেছেন।
আর তাছাড়া উনি একটা বিয়ে কেন 10টা বিয়ে করলেও আমার তাতে কিচ্ছু যায় আসবে না। আপনার খারাপ লাগবে না ম্যাম? 1%ও না। কি বলছেন ম্যাম? আপনি জানেন বসকে কত সুন্দরী সুন্দরী মেয়েরা পছন্দ করে? হ্যাঁ, সুন্দরী মেয়েরা পছন্দ করতে পারে, কিন্তু এই কুৎসিত মেয়ে করতে পারে না। কারণ আমি ওনার লেভেলের না, সেটা ওনার ধারণা। কিন্তু সত্যি কথা কি জানেন? উনি অ্যাকচুয়ালি আমার লেভেলের না। পুষ্প এবার থেমে গেল, কারণ সে রেস্টুরেন্টের সামনেই চলে এসেছে। পুষ্প রায়হানের দিকে ঘুরে তার মুখোমুখি দাঁড়িয়ে বলল, সুন্দরী নারীকে সব পুরুষরাই ভালোবাসতে চায়। আর সুদর্শন পুরুষকেও সব নারীরাই পেতে চায়। কিন্তু একটা কালো কিংবা শ্যামবতী মেয়েকে কয়জনে বলে ডার্ক ইজ বিউটিফুল? এত সুন্দরের মাঝে যে পুরুষ এক শ্যামবতী সুন্দরকে প্রশংসা করে বলে তুমি সুন্দর, সে আসলেই প্রকৃত সুন্দর আর ভালোবাসার পুরুষ। আর সেই পুরুষ অন্তত আপনার বস নয়, তাই উনিও আমার লেভেলের নয়। এই কথা বলে পুষ্প চলে যেতে গিয়েও আবারও থেমে গিয়ে রায়হানের দিকে তাকিয়ে বলল, আর হ্যাঁ, আমাকে আর কখনো ম্যাম বলে ডাকবেন না। যাদের ম্যাম বলে ডাকলে খুশি হয় তাদেরকেই ডাকবেন। আবার যদি দেখা হয় তাহলে ছোট বোন মনে করে নাম ধরে ডাকবেন। আমার আর আপনার গায়ের রংটাও সেম, তাই বড় জোর আমরা ভাই বোন হতে পারি। এই কথা বলে পুষ্প হেসে রেস্টুরেন্টের ভেতর ঢুকে গেল। রায়হান তাকিয়ে রইল পুষ্পের যাওয়ার দিকে। পুষ্পর শেষের বলা কথাটা রায়হানের মনে গেঁথে গেছে। উজানের বিয়ে হওয়ার সুবাদে অনেক বড়লোক বাপের মেয়েদের সাথেই তার প্রয়োজনের তাগিদে কথা বলতে হয়েছে। সবাইকে ম্যাম বলেই সম্বোধন করে এসেছে, কিন্তু এখন পর্যন্ত কেউ তাকে বলেনি তাকে ম্যাম না বলে ডাকতে। কিন্তু যে তার বসের বউ, সে কিনা তাকে বলল ছোট বোন মনে করে নাম ধরে ডাকতে। রায়হানের নিজের কোনো বোন নেই, তাই বোনের ভালোবাসা তার জানা নেই। কিন্তু আজ এই মেয়েটার কথা শুনে অজান্তেই মনের কোথাও যেন নিজেকে একজনের ভাই বলে মনে হচ্ছে। চোখ ছলছল করে উঠল রায়হানের। ঠিক সেই সময় উজান হন্তদন্ত পায়ে ছুটে এসে দাঁড়ালো রায়হানের পাশে। রায়হান তড়িঘড়ি করে নিজের চোখের কোণে লেগে থাকা পানিটুকু মুছে ফেলল। উজান আশেপাশে তাকিয়ে পুষ্পকে দেখতে না পেয়ে বলল, রায়হান, পুষ্প কোথায়? পুষ্প, মানে ম্যাম, রেস্টুরেন্টের ভেতর। উজান রেস্টুরেন্টের ভেতরে গিয়ে দেখে পুষ্প একটা মেয়ের সাথে বসে কথা বলছে। মেয়েটাকে যেহেতু উজান চিনে না, তাই বুঝতেও পারছে না তারা কি কথা বলছে। তবে এটা ভেবে নিশ্চিন্ত হলো পুষ্প একটা মেয়ের সাথে বসে আছে। উজান পুষ্পকে এখন আর বিরক্ত করতে চাইলো না, যেহেতু তার বউটা ভার্সিটিতে পড়ে, হয়তোবা এই মেয়েটা তার ফ্রেন্ড হবে। তাই এসব না ভেবে উজান শপিং মল থেকে বেরিয়ে নিজের গাড়িতে গিয়ে বসলো। অপেক্ষা করতে লাগলো তার কালো গোলাপের জন্য। শপিং মল থেকে বেরিয়ে এলেই গাড়িতে তুলে ফেলতে হবে, না যেতে চাইলে কোলে করে তুলতে হবে। বউটাকে একটু চুমু খেতে ইচ্ছে করছে, বেডরুমে তো আর যাবে না, তাই চুমু খাওয়ার জন্য এই গাড়িটাই শ্রেয়। এইসব ভেবে এই মনে মনে হাসলো উজান। উজান গাড়ির পেছনের সিটেই বসে আছে, আর রায়হান ড্রাইভিং সিটে বসে কিছুটা অভিমানী কণ্ঠে বলল, বস, আমি যদি আগে জানতাম আপনি ম্যামকে এত ধারালো টাইপের কথা বলে ওনার মনে কষ্ট দিবেন, তাহলে আমি কখনোই আপনাকে গিয়ে বলতাম না ম্যাম এই শপিং মলে আছে। রায়হানের কথা শুনে উজানের মনে বউকে আদর করার যেটুকু লোভ জেগেছিল, ফুস করে সেটুকুও নিভে গিয়ে অনুশোচনা জাগলো। কিন্তু উজান রায়হানকে তা বুঝতে না দিয়ে ঝাড়ি দিয়ে বলল, তোমার মোটা মাথায় এসব ঢুকবে না। আমার ধারালো কথায় ওর মনে জেদ আর সাহস যোগাবে। আমার সদ্য বিয়ে হওয়া বউকে বিয়ের আসরেই একা ফেলে এসেছি রায়হান। সেটা এমনি এমনি নয়। ওকে তেজি আর আত্মবিশ্বাসী দেখতে। আর বাকি সব কিছু তো তুমি জানো। বস, ম্যামকে কি সবটা জানানো যায় না? ওনাকে সব কিছু খুলে বলা যায় না যে আপনি কেন ওনাকে গোপন রাখতে চাচ্ছেন? হ্যাঁ রায়হান, আমি পুষ্পকে সবটা বলতেই পারি, কিন্তু আমি ওকে কিছু বলতে চাই না। পুষ্পর একটা স্বপ্ন আছে রায়হান, ও একজন বড় লয়ার হবে। আর লয়ারদের নিজের প্রতি আত্মবিশ্বাসী না হলে চলে না। আমি চাই ও একা চলতে শিখুক, নিজের প্রতি আত্মবিশ্বাসী হোক। আর তাছাড়া আমার এই দুটানা জীবনের মধ্যে আমি এখন আর এই মুহূর্তে ওকে জড়াতে চাই না। আমি এখন রাত জাগা কালো পাখি। আমি পারবো না ওকে সত্যটা জানাতে। তাই থাকুক আমার কালো গোলাপ আমার থেকে দূরে। কিন্তু ম্যাম তো আপনাকে ভুলে কিন্তু ম্যাম তো আপনাকে ভুল বুঝছে। বুঝতে দাও, ও জানুক আমি ওকে পছন্দ করি না।
আর তাতেই ও নিজেকে আরও বেশি করে তৈরি করবে। আর আমি আড়ালে থেকেও সবসময় ওর পাশে থেকে যাব। কিন্তু আপনি তো বলেছিলেন আপনি ম্যামকে ভালোবাসেন না। ভালোবাসার সংজ্ঞা কী রায়হান? আমি সত্যি বুঝতে পারি না ভালোবাসা কাকে বলে। যখন শিলা আমার জীবনে ছিল তখন ভালো লাগতো ওকে, ওর সাথে কাটানো সময়টুকু ভালো লাগতো, মনে করেছিলাম এটাই হয়তো ভালোবাসা। কিন্তু যখন ওর সম্পর্কে সব কিছু জানলাম তখন খুব ঘৃণা হলো ওর প্রতি। একটা মানুষকে ভালোবেসেও কি তাকে ঘৃণা করা যায়? দিব্যি তাকে ভুলে থেকে দিন কাটানো যায়? আফসোসের ছিটাফোঁটাও কি হয় না তার জন্য? কিন্তু আমার তো শিলার জন্য এর একটাও হয়নি। তাহলে ভালোবাসা কাকে বলে? আমার মতো নগণ্য একজন মানুষের মুখে ভালোবাসার সংজ্ঞা দেওয়া ভুল। কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় সব ভালো লাগা ভালোবাসা নয়। কিন্তু ভালোবাসতে গেলে ভালো লাগাটা জরুরি। হয়তো অনেকে বলে প্রথম দেখাতেই ভালোবাসা, আমার কাছে কিন্তু সেটা মনে হয় না। ভালো লাগা থেকেই আস্তে আস্তে ভালোবাসার সৃষ্টি হয়। যার প্রতি ভালোবাসা থাকবে তার প্রতি ভালো লাগা থাকতে বাধ্য। কিন্তু যাকে ভালো লাগবে তার প্রতি ভালোবাসা নাও থাকতে পারে। এই দুটি শব্দের মধ্যে সূক্ষ্ম অনুভূতির পার্থক্য আছে। এখানে আমরা প্রত্যেককে ভুল করে ফেলি। রায়হানের কথা শুনে উজানের মনের ভেতর এক অদ্ভুত ধারণা সৃষ্টি হলো। সে বলল, ঠিক বলেছ রায়হান। কোনো মানুষের সৌন্দর্য দেখে বা মানুষের মধ্যে কোনো ভালো গুণ দেখে কারোর প্রতি ভালো লাগা তৈরি হয়, কিন্তু ভালোবাসা যখন হয় তখন এগুলো খুব নগণ্য মনে হয়। মানুষটাই তখন সবচেয়ে বড় মনে হয়। আসলে ভালোবাসা মানে অদ্ভুত এক অনুভূতি। ভালোবাসা মানে না পাওয়ার বেদনা। ভালোবাসা মানে হারানোর ভয়। না পেয়ে হৃদয়ের রক্তক্ষরণ। ভালোবাসা মানে অজান্তে ভালো লাগা। ভালোবাসা মানে দুজনের মিলন। ভালোবাসা মানে জোর নয়, স্বেচ্ছায় কাছে আসা। উজানের মুখে ভালোবাসার সংজ্ঞা শুনে রায়হানের মুখে হাসি ফুটে উঠল। রায়হান বলল, নিজেই তো বলেন ভালোবাসার সংজ্ঞা জানেন না, আর এখন নিজেই ভালোবাসার সংজ্ঞা দিয়ে দিলেন। একজন মানুষ তখনই ভালোবাসার সংজ্ঞা দিতে পারে যখন সে প্রেমে পড়ে, কাউকে ভালোবাসে। আপনি সত্যি ম্যামকে ভালোবেসে ফেলেছেন বস? উজানের মুখে হাসি ফুটে উঠল। সে হাসিটা আরো তৃপ্তি পেল যখন বাইরে তাকিয়ে দেখলো পুষ্প শপিং মল থেকে বেরিয়ে আসছে। উজান সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে পড়ল। পুষ্পের দিকে এগিয়ে যেতে দেখে পুষ্প অন্য একটা গাড়িতে উঠে পড়ে। ভ্রুকুচকে শুধু তাকিয়ে রইল উজান। কিন্তু তখন অবাক হলো যখন দেখলো ওই গাড়ির ড্রাইভিং সিটে নিবিড় খন্দকার বসে আছে। নিবিড়ের পাশেই পুষ্প বসে আছে। নিবিড় পুষ্পকে নিয়েই চলে গেল গাড়ি করে। উজানের বুকের কোনো এক জায়গায় যেন খুব ব্যথা অনুভব করছে। মনে হচ্ছে সেই জায়গায় রক্তক্ষরণ হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? সে তো জানে পুষ্প নিবিড়ের আন্ডারে ইন্টার্নি করছে। আর সে তো চাইছিল পুষ্প নিবিড়ের কাছে থাকুক, যাতে উদয়ের মামলার ব্যাপারে পুষ্প সাহায্য করতে পারে। কিন্তু আজ সরাসরি পুষ্পর পাশে নিবিড়কে দেখে তার কেন এত খারাপ লাগছে? নাকি সে একটু বেশিই ভাবছে? পুষ্পকে ভালোবাসে বলেই তো পুষ্পের পাশে কাউকে সহ্য করতে পারছে না। কিন্তু তার তো এতটা দুর্বল হলে চলবে না। নিবিড় খুব ভালো একজন ব্যারিস্টার। পুষ্প নিবিড়ের কাছে থেকে ইন্টার্নি করছে, এটা পুষ্পের জন্য একটা ভালো সুযোগ। আর তাছাড়া নিবিড় খন্দকার উদয়ের বিপক্ষে কি পদক্ষেপ নেয় সেটা খুব সহজেই জানা যাবে পুষ্প নিবিড়ের সাথে থাকলে। তাই এখন নেগেটিভ চিন্তা ভাবনা মনের মধ্যে ঠাঁই দেওয়া চলবে না। এতে পুষ্প আর উদয় দুজনের জন্যই খারাপ হবে। এইসব ভেবে উজান নিজেকে শান্ত করে গাড়িতে উঠে বসলো। গাড়ি স্টার্ট দাও রায়হান। রায়হানকে বলল। রায়হানও দেখেছে পুষ্প নিবিড়ের সঙ্গে গাড়ি করেই চলে গেছে। বুঝতে পারছে তার বসের মনের মধ্যে কষ্ট হচ্ছে। কিন্তু তার বস বুঝতে পারছে না সে তার বউ আর ভাইয়ের ভালো করতে গিয়ে নিজেরই ক্ষতি ডেকে আনছে। আদালতে দাঁড়িয়ে নিবিড় খন্দকার প্রতিপক্ষ লয়ারের সাথে তর্ক বিতর্ক করেই যাচ্ছে। নিবিড়ের পেছনে সিটেই বসে আছে পুষ্প। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিবিড়ের দিকে। কত সুন্দর প্রতিটা কথা বলার ধরন, কি আত্মবিশ্বাস নিয়ে লড়ে যাচ্ছে প্রতিপক্ষের সাথে। কথা বলতে বলতে পুষ্পের দিকে চোখ পড়ল নিবিড়ের। তার দিকে পুষ্পকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুখে সেটা প্রকাশ না করে ও মনে মনে হাসল নিবিড়। আজ প্রথম পুষ্প কোর্টে এসেছে। এই কোর্টকে নিয়ে তার কত জল্পনা কল্পনা। একদিন সেও নিজেকে ঠিক এমন একটা জায়গায় নিয়ে আসতে চায় যেখানে স্বয়ং জাজের সামনে দাঁড়িয়ে আছে দুজন প্রতিনিধি। হয়তো একজন লড়ছে সত্যের পক্ষে, অন্যজন সত্যের বিপক্ষে।
অনেকক্ষণ তর্ক বিতর্কের পর শেষ পর্যায়ে রায় এলো নিবিড়ের পক্ষে। কোর্টের কাজ শেষে নিবিড়, পুষ্প আর রাহাত সহ তার ক্লায়েন্টরা বাইরে বেরোতেই সাংবাদিকরা ঘেরাও করে ধরলো নিবিড়কে। যেহেতু কেসটা খুব চাঞ্চল্যকর ছিল, তাই এটা নিয়ে একটু উৎসুক সবাই। নিজের ছেলেকে খুন করার দায়ে বাবার উপর সেই খুনের দায় পড়েছিল।